গীতার প্রাণ বাঁচাতে ছুটে আসলো স্বস্তিক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির জন্মদিন সবাই মিলে উদযাপন করছে। এরপরেই রোজবালা মুখার্জি সেই সব ভিডিও করে দেখাচ্ছে মেহেককে, কারণ মেহেক আসতে পারেনি। এরপরেই স্বস্তিক তখন বলে, এসো ড্যাড, এবারে তুমি কেকটা কাটবে মোমবাতিগুলো নিভিয়ে। তার মধ্যেই চলে এসেছে ঠাম্মি আর বলে, স্বস্তিক তুই ফোনটা ধরে ক্যামেরাটা অন করে রাখ, আর আমি এখন আমার বড় খোকাকে পায়েসটা খাইয়ে দেব। এরপর ঠাম্মি অগ্নিজিৎ মুখার্জিকে পায়েসটা খাইয়ে দেয় আর ঠাকুরের আশীর্বাদী ফুলটা মাথাতে ছুঁয়ে দেয়। অগ্নিজিৎ মুখার্জি মাকে জড়িয়ে ধরে খুবই কান্নাকাটি করতে থাকে। রোজবালা মুখার্জি বলে, আজকে কান্না কিসের জন্য? আজকে একদম কাঁদবি না, সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে, আছে তো সবাই তোর পাশে, তুই এত ভাবিস না, নে এবারে কেকটা কাট। এরপর অগ্নিজিৎ মুখার্জি কেকটা কেটে সবাইকে খাইয়ে দিতে থাকে। আর গীতা এটা দেখার পরেই খুব খুশি হয় আর বলে, শুভ জন্মদিন বাবা, আপনার কাছে তো যেতে পারলাম না, দূর থেকেই উইশ করলাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোভাবে বাঁচুন, এটাই চাই। পরের দিন সকাল হতেই সবাই মিলে যখন ডাইনিং টেবিলে রয়েছে, ঠিক তখনই ঠাম্মি এসে বলে, আমাকে একটু গরম জল দিও তো। টাকা তখন বলে, আচ্ছা মা, আপনি সবার সামনেই বললেন যে আপনি অগ্নিজিৎ মুখার্জির জন্য পায়েস বানাননি, তাহলে দাদার জন্য পায়েসটা কোথা থেকে এলো? আর এটা শোনার পরেই ঠাম্মি বলে, আমি যে তোমাকে বললাম গরম জল দিতে, এখন তুমি আমাকে আবার পাল্টা প্রশ্ন করছো। রাকা তখন বলে, আপনিই বা উত্তরটা দিচ্ছেন না কেন? উত্তর দিতে এত সমস্যাটাই বা কোথায়? ব্রজবালা মুখার্জি বলে, সমস্যা আছে, অনেক সমস্যা আছে, আর তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। গিনি তখন বলে, আপনি তো স্টোভ নিয়েও রান্না করেননি ঠাম্মি, তাহলে বলতে এত অসুবিধা হচ্ছে কেন? পায়েসটা কোথা থেকে এলো? ঠাম্মি তখন চুপ করে রয়েছে। স্বস্তিক এসে বলে, একজন বৃদ্ধ মহিলার সাথে এরকমভাবে কথা বলা হচ্ছে কেন, কিসের জন্য? ঠাম্মি বলে, থাক স্বস্তিক, তুমি কিছু বলো না। স্বস্তিক বলে, কেন কিছু বলবো না? বলাটা যে খুব দরকারি, বলতে তো হবেই। স্বস্তিক এরপর ঠাম্মিকে বলে, ঠাম্মি তুমি আমায় বলতে দাও। স্বস্তিক বলে দেয়, পায়েসটা গীতা বানিয়ে নিয়ে এসেছিল। গিনি বলে, জানতাম এরকম কিছুই হবে, আমি খুব ভালো মতনই বুঝে গেছিলাম। তখন ব্রজবালা মুখার্জি বলে, ও এখানে আসতে চায়নি, ঝামেলা হবে তার জন্য। আর তুমি বা এত জিজ্ঞাসাবাদ কেন করছো, সেটাই তো আমি বুঝতে পারছি না। তখনই গিনি বলে, আমার জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে বলেই বললাম। এর মধ্যেই গীতাকে ফোন করেছে গিনি আর বলে, তোর লজ্জা করে না? যেই শ্বশুরমশাই তোকে মেনেই নেয়নি, আর তুই তার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছিস লুকিয়ে চুরিয়ে। তখনই গীতা বলে, কেন? এরকমটা হঠাৎ করে মনে হতে যাবে কেন? আর শোন, তুই কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারিস না, তোর কোনো অধিকার নেই এইভাবে আমার সাথে কথা বলার। তখনই এদিকে দুই বোনের মধ্যে ঝামেলা লেগে গেছে। আর গিনি গীতাকে অপমান করতে থাকে আর বলে, তুই পারলে মেহেককে ফিরিয়ে দিয়ে যাই বাড়িতে, আর ঝামেলা করিস না, বুঝতে পেরেছিস? অন্তত কিছু দায়িত্ব তো পালন কর। ফোনটা কেটে দেয় গীতা। এরপর মেহেক বলে, কি হয়েছে, তোমার চোখে জল? এরপরে গীতা বলে, কিছু হয়নি, এমনি একটু জল চলে এসেছে, তুমি এসব নিয়ে ভেবো না। আর তোমাকে আমি যতক্ষণ না অঙ্কিতের হাতে তুলে দিতে পারছি, ততক্ষণ আমার নিজেরও শান্তি নেই। আমি চাই তোমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। এর মধ্যেই অঙ্কিত এসেছে আর বলে, সত্যি আপনি চান তো? আপনি চাইলেই সম্ভব। গীতা বলে, কেন চাইবো না, আমি তো চাই মায়েকের সাথে তোমার যত তাড়াতাড়ি হবে বিয়েটা দিয়ে দেব। আর এই যে পদ্ম, আমাদের কুটুমের যেন কোনো অসুবিধা না হয়, তুই সব দেখে রাখিস। এরপরে গীতা বলে, আর হ্যাঁ, অম্লানবাবুকে যে ভয় দেখিয়েছিল সত্য সিং, তাকে অ্যারেস্ট করা গেছে। তখনই অঙ্কিত বলে, এই রকম সত্য সিংয়ের মতন রক্তবীজের বংশধররা চারিদিকে ছড়িয়ে আছে, সবাইকে জব্দ করতে পারবেন? গীতা বলে, চেষ্টাটুকু তো করতেই পারি, অন্তত এগিয়ে তো আসতে হবে কাউকে না কাউকে। এরপর গীতা কোর্টে গেলেই ভজন মিত্তির গীতার জন্য অপেক্ষা করছিল আর বলে, তুই এসে গেছিস, তোর জন্যই অপেক্ষা করছি। এরপর গীতা বলে, কেন চামচা, আমার জন্য অপেক্ষা করছো কেন? তখনই ভজন মিত্তির বলে, এই মুখ সামলে কথা বলবি, কাকে চামচা বলছিস তুই? তখনই গীতা বলে, কেন, আমি তো তোমাকে চামচা বলছি। দেখো ভজন মিত্তির, অন্যায় কিছু করিনি আর অন্যায় কথা বলছিও না, যা বলেছি ঠিক বলেছি। বেশি বাড়াবাড়ি করলে না কোর্ট চত্বরে হাত উঠে যাবে। এর মধ্যেই ধীমান সেন এসে বলে, তোমার হাতটা বড্ড লম্বা চওড়া, যখন খুশি উঠে যায় নাকি? তখনই গীতা বলে, কি করব বলুন, খারাপ কাজ তো কিছু করছি না, যা করছি একদম ঠিক কাজই করেছি, আর কোনো অন্যায় কিছু করিনি। ধীমান সেন, আমি কিন্তু আপনাকে একেবারে নিয়ে গিয়েই ছাড়বো জেলে। ধীমান তখন বলে, এই কেসটা এখানেই হজম করে দাও,
আমি তোমাকে টাকা দেব, যত টাকা লাগে তত টাকাই তুমি পাবে। আমি বলছি কেসটা এখানে শেষ করো। গীতা বলে, আমি যতদূর জানি আপনার প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে আপনার মেয়ে চলে গিয়েছিল বিদেশে পড়তে, তাই না? আর তারপর সেখান থেকে ফিরে এসে এখানে অনেক কিছুই করতে থাকে। তারপর সঞ্জয়ের সাথে আলাপ হয়, বিয়েও করে, কিন্তু আপনার সঞ্জয়কে অপছন্দ ছিল বলে আপনি ওকে সরিয়ে দিয়েছেন। এরপরে ধীমান সেন বলে, বাড়াবাড়ি করছেন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। গীতা তখন বলে, আমি কোনো বাড়াবাড়ি করছি না, এই সব কথা এখানে রেকর্ডিং হয়ে গেছে। এবারে দেখি আপনি কি করে জেলে না গিয়ে থাকতে পারেন। এর মধ্যে ভজন মিত্তিকে ইনস্ট্রাকশন দেয় গীতাকে শেষ করে দেওয়ার জন্য। স্বস্তিক চলে গেছে গীতার সাথে দেখা করতে। আর ঠিক সেই মুহূর্তে একজন গুন্ডা এসে গুলি চালাতে যাবে। স্বস্তিক তখন গীতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় যাতে গুলিটা সাইড থেকে বেরিয়ে যায়। এরপর স্বস্তিক নিজেও পড়ে যায়। গুন্ডার হাত থেকে গীতাকে বাঁচিয়ে দেয় স্বস্তিক।